করে লিখতেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে, আশা করা যায় দ্রুত সময়ের ভিতরে আরো সবাই যুক্ত হয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো আজকে কিন্তু সাপ্তাহিক হ্যাংআউট 155 আমরা সন্নিকটে দাঁড়িয়ে আছি, তবে আজকের হ্যাংআউটটা একটু হবে আলাদা। তো গতানুগতিক ধাঁচের থেকে একটু আলাদা হবে। তো আমি মনে করি যে আমরা সকলেই চেষ্টা করব সংযুক্ত থাকার জন্য। তো আমি অপেক্ষা করছি আমাদের যারা আরো আছেন তারা সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আমি চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠাতাকে মেসেজ করার জন্য। আমরা জানি তার মনের অবস্থা, এটা নতুন করে আর বলার কিছু নেই। তারপরেও আমরা চেষ্টা করছি নিজ নিজ জায়গা থেকে সবাই মিলে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য। আশা করা যায় আহ, ভদ্রলোক দ্রুত সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ এটা তো আর সমাধানযোগ্য না, বরং যত দ্রুত মানিয়ে নেওয়া যায় ততই আর কি তার জন্য যেমনটা ভালো, তার পরিবারের জন্য এবং ইভেন আমাদের জন্য। দাদা চেষ্টা করছে নিজের জায়গা থেকে নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করার জন্য। তারপরেও প্রত্যেকটা বিষয়ই তো অনেকটাই আহ স্পর্শকাতর, আবেগপ্রবণ। শুধু আবেগপ্রবণ বললে ভুল হবে, আবেগের ঊর্ধ্বে আর কি। হ্যাঁ, তহিলা ম্যাম, সময় লাগবে, এটা একদম সত্য। ধন্যবাদ কৌশিক দা। আচ্ছা, আমি যদিও তাদেরকে মেসেজ করার চেষ্টা করেছি। আহ, আশা করা যায় ভদ্রলোক দ্রুত যুক্ত হয়ে যাবে, তেমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে। আচ্ছা, এই ফাঁকে একটু জেনে নিই আপনারা কেমন আছেন সবাই। ভালো। আচ্ছা, তানিয়া ম্যাডামের চশমা চেঞ্জ, মানে সরি, প্রোফাইল ফটো চেঞ্জ, বহুদিন বাদে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ সাথী ম্যাম। ধন্যবাদ জামাল ভাই। আমি এই শহরে এসে চাপে পড়ে গেছি আপু, এখানে এখন আর কেউ নাই। আগে তো বৃষ্টি বৌদিরা ছিল, এখানে ওখানে বাবু যাইতে পারতো, কিন্তু এখন মানে আমার উপর যত চাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করছি। আর আজকে ওই যে বললাম যে আগের যে আমাদের ধারাবাহিক হ্যাং আউট থাকে তার থেকে আজকের বিষয়টা একটু আলাদা। আর আজকে কিন্তু হচ্ছে কন্টেস্টের রেজাল্টও পাবলিশ করা হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যেটা ক্লে দিয়ে যে আমাদের কন্টেস্টটা চলছিল সেটারও রেজাল্ট পাবলিশ করা হবে। সব মিলিয়ে চেষ্টা করছি যে আমরা একটু তালে উঠানোর জন্য।
সিয়াম ভাই, আপনার সময়টা কি এখনোই? আমি জি ভাই। দাদাকে দেখছি না তো, আমি দাদাকে মেসেজ করলাম একটা। আমিও ডিএম করে রাখছি। দাদা দ্রুত যুক্ত হলেই আমরা শুরু করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা দীর্ঘ সময় থেকে আজকে আহ গানগুলো উপভোগ করলাম দাদার পছন্দের। যদিও পরিবেশটা অনেকটাই আহ নিশ্চুপ, থমথমে, তবে আমার শুধু একটা কথাই বলার, একটা জিনিস চাওয়ার, যেটা আমি মনে করি যেটা সকলেরই, সেটা হচ্ছে দাদা এই মানসিক অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসুক এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরুক, এমনটাই চাওয়া। যদিও ব্যাপারটা অনেকটাই হচ্ছে জটিলতাপূর্ণ। শুধুই জটিলতাপূর্ণ বললে ভুল হবে, জটিল থেকে অধিকতর জটিলতাপূর্ণ। তবে তারপরেও আমি মনে করি যে হচ্ছে দাদার ব্যক্তিত্ব সম্পর্কে টুকটাক হলেও জানি। আমি মনে করি যে তিনি ওভারকাম করতে পারবেন, আমি বা আমরা যতটুকু জানি। তো যাই হোক, আমরা সেই দীর্ঘ সময় থেকে কিন্তু একত্রিত হয়ে আছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো সোজা আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ হাফিজ ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। আমি এ পর্যায়ে ডাকবো আমাদের, দেখার চেষ্টা করছি, তবে উইকলেস দাকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো ভদ্রলোক ব্যস্ত আছে। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ম্যাম। আহ, প্রথমে মন খারাপ নিয়ে আসলে কিছু বলতে চাই না, কারণ হাফিজ ভাই যেটা বলছে আমারও এটাই মনে হয়। কারণ সান্ত্বনা দিলে আসলে মানে মানে আমার ক্ষেত্রে যেটা হয়, কোনো বিষয়ে যখন কেউ আমাকে সান্ত্বনা দিতে আসে তখন আমার আরো বেশি খারাপ লাগে। তো আমার মনে হয় দাদাকে আমরা সান্ত্বনা না দেই, কারণ ওনার আমরা যতটুকু জানি ওনার কাজের মধ্যেই ওনার অনেক বড় আনন্দটা লুকিয়ে থাকে। তো আমরা এটাই প্রত্যাশা করব দাদা যেন ওনার সব পেন্ডিং কাজগুলোর মধ্যে আবার ঢুকে। এতে আসলে দাদার মন কিছুটা হলেও হালকা হবে। এটাই আমরা প্রত্যাশা করছি যে দাদা খুব দ্রুতই আবার সব কাজগুলোতে হাত দিবে। এটাই আসলে জীবনের নিয়ম, কিছু তো আসলেই করার নাই। প্রথমেই বলবো, আমার লিস্টের নেবু 1 2 3 আপনাকে এই উইকে টায়ারে রাখতে পারিনি, কারণ আপনার সব অ্যাক্টিভিটিস পোস্ট ঠিক থাকলেও ডিসকর্ড অ্যাক্টিভিটিস ছিল 0। আমি আসলে বেশ কয়েকবার চেক করেছি আপনার আইডিটা, মানে আমার বারবার মনে হয়েছে আমি বোধহয় কোনো স্পেলিং মিস্টেক করছি কিংবা কোনো কিছু। পরে দেখলাম আসলেই কোনো মেসেজ নেই। তো আশা করছি এই সমস্যাটা দ্রুত সমাধান করবেন। আর আহ, আমার আন্ডারের এবার ইউজারদের অ্যাক্টিভিটিস মোটামুটি ছিল। আশা করছি ওনারাও ভালো করবেন। আর এ আর একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, অনেককেই এখন দেখছি একজনের পোস্ট আরেকজন করছেন। তো এগুলো আসলে আমরা জানি কে কার পোস্ট করেন, কে কার কমেন্ট করেন, এবং ওইগুলো আমরা প্রমাণ সহকারেই রেখে দেই। হ্যাঁ, মানে কার আইডি থেকে কে পোস্ট করতেছেন। কারণ দেখেন, আমরা যখন মানে আমি আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি, পরীক্ষায় যখন নকল করার চেষ্টা করি তখন কিন্তু ভয়টা বেশি লাগে। হ্যাঁ, নিজের থেকে পরীক্ষায় লেখার চেয়ে যদি সামনে পিছে কারো জন্য থেকে দেখে লেখার চেষ্টা করি তখন ভয় বেশি লাগে। আর ওই ভয় বেশি লাগার জন্য একটা না একটা মিস্টেক করি বলতে টিচারের চোখে কোনো না কোনো ভাবে পড়েই, যে দেখা দেখি করে লিখতেছি। তো এখানে ব্যাপারটাও একেবারে ঠিক তাই। আপনারা যখন আসলে একজনের পোস্ট একজন করেন, হ্যাঁ নিলাম আপু, আসলেই হয়, এখানে অনেক বেশি হয়। তো এটা আসলে আমরা বুঝি এবং আমরা অনেক সময় অনেক কিছু ধরি। হ্যাঁ তানিয়া আপু, একদম তাই। যখন চুরি করি তখন আসলে মনে ভয়টা বেশি থাকে। তো এটা আমরা আসলে জানি কার পোস্ট কে করতেছেন। তো আশা করব এই কাজগুলা করবেন না। না হলে কিন্তু আপনারা ওই যে উপমা আপুর মতো ব্যান হয়ে যাবেন। আমরা ইতিমধ্যেই কয়েকটা আইডি
ক্যাচ করতে পেরেছি। আমরা এই কেসগুলোতে হাত দিচ্ছি না। ওই যে আমি একটু আগে জেনারেল চ্যাটে যেটা লিখছিলাম সেটাই, দাদার মন খারাপ, এজন্যই আমরা কেসগুলোতে হাত দিচ্ছি না। না হলে হয়তো এই হ্যাং আউট আস্তে আস্তে এক দুইজন ব্যান খেয়ে যাইতেন। আমরা আসলে এই ব্যাপারগুলোতে খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, কারণ একজনকে, আপনারা পরিবারের মানুষ, একজনকে একজন হেল্প করতেই পারেন, হ্যাঁ, এটা একদম স্বাভাবিক। কিন্তু ব্যাপারগুলো যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, মানে শুধুমাত্র ধরেন ব্যাপারটা যেটা, ধরেন আমি আমার ছোট বোন নুয়াইরার নামে একটা আইডি খুললাম, ওর জাস্ট ফেস টাইপ প্রোফাইল পিকচার আর সব কাজ আমি করে দিলাম, এরকম আসলে তো হয় না, তাই না? যার কাজ তাকেই করতে হবে। হয়তো আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে টুকটাক হেল্প করে দিতে পারে, কিন্তু একটা আইডি যদি সম্পূর্ণই আপনি চালান, এক্ষেত্রে আপনার একদম ব্যান আপনার কপালে লিখিত। এবং আমরা আইডি গুলা শনাক্ত করেছি। এবং আমি যার কথা বলছি সে এই মুহূর্তে, হ্যাঁ, সে এই মুহূর্তে হ্যাং আউটেও আছেন। তো আমি বলবো এই কাজগুলো করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন। আমি আপনাকে ধরবো অবশ্যই, সেটা হচ্ছে দাদার একটু মন ভালো হওয়ার পরে। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি ডিএম এ যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সৌরভ ভাই। ধন্যবাদ মাওরিন ম্যাম আপনাকে। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ জো ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার। আপনার বাবু কেমন আছে এখন ভাই? হ্যাঁ, বাবু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আসলে প্রথমেই মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল। আহ মনমরা এই থমথমে পরিবেশে দাদার ব্যথায় আসলে আমরাও সবাই ব্যথিত। এখন আঙ্কেল আঙ্কেলের জন্য আমাদের দোয়ার কমতি থাকবে না, তার জন্য আমরা সর্বোচ্চ দোয়াটাই করতে পারি। এছাড়া আসলে আমাদের পক্ষেও কিছু করার নেই। তবে আমি এ পর্যন্ত দাদার পোস্ট থেকে মানে যেকোনো ভাবে তার সম্পর্কে যা কিছু জেনেছি, তাতে আমার মধ্যে তার প্রতি একটা অন্যরকম একটা ইমেজ তৈরি হয়েছিল। আর যে কারণে আমার সত্যিই খারাপ লেগেছে নিউজটা শোনার পর থেকে। তো সবার কাছেই অবশ্যই বলবো যে সবাই সবার অবস্থান থেকে দোয়া করবেন। আর তিনি এমন একটা মানুষ ছিলেন যিনি লাইফে অনেক স্যাক্রিফাইস করেছেন। আর এই টাইপের মানুষের আসলে মৃত্যু হয় না। মৃত্যু শুধুমাত্র আহ তার মৃত্যু পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু আসলে মানুষের মধ্যে তিনি বেঁচে থাকে, এটাই আসলে সত্য। এখন দাদার মনের অবস্থা আস্তে আস্তে উন্নতি হোক, সেই কামনা করি। তিনি তার কাজের মধ্যে আবার ফিরে আসুক। আর আমাদের কমিউনিটিতে আমি বেশ কিছুদিন আসলে অ্যাক্টিভলি মনিটর করতে পারিনি কমিউনিটির অবস্থা। তো আমি যেখান থেকে ফেলে রেখেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করেছি। তবে আমি কিছু বিষয়ে একেবারেই অবাক হয়েছি খুব, যে এখন তো স্টিমের দাম বেশি না, কিন্তু এত পরিমাণ স্প্যাম আর এত পরিমাণ ডাস্ট পোস্ট ছিল কমিউনিটিতে। আমার নেক্সট রিপোর্টটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে কি একটা অবস্থা ছিল। প্রায় 70% ক্লিন করতে পারছি আজকের মধ্যেই, আর দ্রুত বাকিটাও করে ফেলবো আশা করি। আর হচ্ছে আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই, সেটা হচ্ছে প্রত্যেকের কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আসলে মনিটর করা সম্ভব হয় না সবসময়। তো আপনাদের নিজ নিজ পোস্টের কমেন্টে যখন আপনারা কোনো ধরনের আননোন অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের আহ লোভনীয় কোনো কমেন্ট দেখতেছেন বা স্প্যাম টাইপের, অথবা আমাদের কমিউনিটি থেকে যেগুলো আসলে নিষিদ্ধ করা, এই টাইপের কিছু একটা দেখলে অবশ্যই সেটা আমাকে রিপোর্ট করবেন। আহ তাহলে প্রত্যেকটি বিষয় আমাদের নজরে রাখা আসলে সম্ভব হবে। আর এ সপ্তাহে আমি তানজিরা আপু এবং মহিন আহমেদকে অভিনন্দন জানাই। তানজিরা আপু 7x ডলফিন এবং মহিন আহমেদ 3x ডলফিনে পদার্পণ করেছেন। সেই সাথে আরেকটা বিষয় সবাইকে সতর্ক করব, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে দাদা আহ আমাদের সবাইকে কিন্তু বলেছিলেন যে আপনারা P2P থেকে সাবধান থাকেন। এটা শুধুমাত্র আপনার নিজের ফ্যামিলি মেম্বারের সাথে করতে পারেন, তারপরেও সেটা হতে হবে ভ্যালিড কোনো রিজন থাকতে হবে সেটার পিছনে। এখন আপনি যদি, যেটা আমরা ক্লাসে বলতেছি, যেটার সিলেবাস আছে, যেটা আমরা শেখাচ্ছি, তারপরেও যদি এরকম কিছু করে থাকেন, তাহলে সেখানে আপনি যদি পরবর্তীতে বলেন যে আমার ভুল হয়েছে, আসলে ওই জায়গাটাতে ভুলের কোনো ক্ষমা এখানে হয় না, কারণ এখানে বড় একটা সমস্যা তৈরি হয়। যেমন ধরেন আপনার সাথে যদি কোনো একটা স্মাগলারের যদি লেনদেন হয়, আপনি হয়তো বুঝতেছেন না, P2P র মাধ্যমে কারোর সাথে আপনি লেনদেন করলেন, কাউকে আপনি
হয়তো চেনেন রিয়েল লাইফে, তার কাছে আপনার ডলারটা পাঠালেন বা স্টিম পাঠালেন, এরপর টাকা পয়সা লেনদেন করলেন। এরপর আপনি যদি সেখানে কোনো ধরনের প্রতারিত হন, সেটা তো হতেই পারেন। এরপর যদি কোনো আইনি জটিলতায় পড়ে যান, তাহলে আপনার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারতেছেন। যার কারণে কমিউনিটি থেকে সুন্দরভাবে ক্লাসগুলো করানো হয়, শেখানো হয় এবং বারে বারে নিষেধ করা হয় যে এই ধরনের কাজ করবেন না। এটা আপনাদের জন্যও যেমন একটা সমস্যা তৈরি করতে পারে, তেমনি কমিউনিটির রেপুটেশন নষ্ট হতে পারে। আর যার কারণে আমরা এই ব্যাপারগুলোতে আসলে জিরো টলারেন্স নীতি ফলো করি। আপনারা দেখেছেন যে উপমা ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন ভালো মেম্বার ছিলেন, কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটাতে আসলে একটু কম্প্রোমাইজ করিনি। তো ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন। যে কোনো সমস্যা হলে আমরা তো আছি, আমাদের কাছে কোনো হেল্প চেয়ে পাননি এমন কোনো ইয়ে আছে বলে আমার জানা নেই। কেউই বলতে পারবে না এরকম যে আমাদের কাছে কোনো হেল্প চাইছেন কিন্তু আমরা সেটা করি না। আমরা যে কোনো হেল্প করতে প্রস্তুত, কিন্তু যেটা কমিউনিটি থেকে নিষেধ করা হয় সেটা প্লিজ করবেন না। এটাই আসলে বলা ছিল। ধন্যবাদ শো ভাই। ধন্যবাদ সুমন ভাই আপনাকে। এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, ঠান্ডা লেগে গেছে আমার। আসলে আমরা তো সবাই জানি দাদার ব্যাপারটা। সত্যি বলতে এটা আসলে সমবেদনা কিংবা দুঃখ প্রকাশ করাটা আসলে অযৌক্তিকই। কারণ যে কিংবা যার হারিয়ে যায় আসলে সেই আসলে ব্যথাটা বুঝতে পারে কতটা তীব্র হয়। কারণ আমিও তো সেই 7 বছর হয়ে গেল সত্যি বলতে বাবাকে হারাইছি, বাট এখনো ভুলতে পারি নাই। তো এই জন্য বলতেছে দাদা তো সবেমাত্র খুবই রিসেন্ট, আসলে সম্ভব না। পিতারা কখনো মারা যায় না, এটাই হলো বাস্তবতা। ওনারা সন্তানের অন্তরে চিরজীবন থেকে যায়, এটা কখনো ভুলেও যায় না। যাই হোক, কমিউনিটি বিষয়ে তেমন কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে পিটুপি করবেন না কেউ। কারণ সুমন ভাই বিস্তারিত বলছেন এ ব্যাপারে, আমি আর বিস্তারিত বলছি না। এটা আপনাদের নিজেদের সাবধানতার জন্যই প্রয়োজন। নিজেরা সেফ থাকলে আসলে মানে কাজের ক্ষেত্রে সেফ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যই পিটিপিটা আপনাদেরকে মানা করা হয়, অন্য কোনো রিজন নেই। আসলে সত্যি এখানে কমিউনিটি স্বার্থ কিংবা দাদার স্বার্থ আমাদের স্বার্থ কারো স্বার্থই নেই। কারণ আপনারা যদি একজন কোনো সমস্যায় পড়েন, বড় কোনো সমস্যা, তাহলে অন্য অন্য মেম্বার থেকে শুরু করে আমরা সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হব। সুতরাং আমরা চাই না যে একজনের কারণে আমাদের পুরো কমিউনিটি কিংবা আমার বাংলা ব্লগের কোনো সমস্যার সম্মুখীন হই। এই জন্য হচ্ছে আমরা কিছু মাঝে মাঝে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিই। এটা আসলে সবার ভালোর জন্যই। এটা কারো ব্যক্তিগত আক্রোশ কিংবা এরকম কিছু না। বিটুবি কি পরিমাণ ক্ষতি করে সেটা শুধুমাত্র আমি হয়তো বা ব্যক্তিগতভাবে কিছুটা জানি, কারণ আমি আগে এই জিনিসগুলো মানে অনেক অনেকের সাথে হ্যান্ডেল করেছি, তো এই জিনিসগুলো বুঝতে পারি। আপনার এমন হবে যে আপনার বাংলাদেশের অবস্থাও জানেন। এত কিছু আর বলতে চাচ্ছি না, এটাই। তো ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা, ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। আচ্ছা, নিজের জায়গা থেকে কি বলবো, আমি সত্যিকার অর্থে বলতে গেলে কি, এই একটু আগে বললাম না যে কীর্তিমানের মৃত্যু নেই। বিগত সময়ে দাদার পোস্ট থেকে তার বাবা সম্পর্কে যে ধারণাটা পেয়েছি, তিনি আসলে আসলে বলতে গেলে অনেকটা ওই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো। অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, অনেক কিছুর সম্মুখীন হয়েছে, তারপরেও কিন্তু এই কাজটা কিন্তু কখনো ছেড়ে দেননি। মানে মানুষের উপকার করা বা তার যে মানবিক সত্তাটা ছিল, তো এই মানুষগুলো আসলে নীরবে নিভৃতেই চলে যায়। ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে তারপরেও নিজের জায়গা থেকে প্রার্থনা করছি, দোয়া করছি, ঈশ্বর তাকে, সৃষ্টিকর্তা আল্লাহ তাকে ভালো রাখুক। এটাই। আর কাজের কথায় আসি, সেটা হচ্ছে এ সপ্তাহে টুইটারের কার্যক্রম সবার আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে কার্যক্রমগুলো অনেকটাই ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি কথাটা এই জন্যই বললাম, বলতে গেলে দেখা যাচ্ছে যে ৪৪ জন হচ্ছে ইউজার হচ্ছে টুইটারে সক্রিয় ছিলেন। তবে তার ভিতর থেকে একদম মূল তালিকায় আসতে পেরেছে মাত্র ১৭ জন ইউজার। তো এটা কিন্তু অনেকটা দুঃখজনক।
তো যাই হোক, পরবর্তীতে আপনারা আবারও সক্রিয় থাকবেন। আর ফেসবুকে যারা প্রমোশন করছেন তারাও বেশ ভালো করছেন। টুইটার সক্রিয় থাকাটা একটু বাড়াবেন, এমনটাই চাওয়া। আর নতুন ইউজাররা অনেকেই টুইটারে পোস্ট করছেন, এটাও কিন্তু বেশ ভালো লক্ষণ। এই ছিল বলেন। তো এবার যাবো সিয়াম ভাইয়ের কাছে। হ্যালো শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আমরা রয়েছি যে আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানোটা মোটেও সহজখানি বিষয় নয়। বরঞ্চ আমরা সকলেই কিন্তু দাদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি দাদার কষ্টটা যাতে একটু কম হয়। কিন্তু আসলে আ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা দাদার কষ্টর অল্প একটু অংশ আমরা বুঝতে পারছি না যে আসলে দাদার কতটা কষ্ট হচ্ছে, দাদার পরিবার কতটা সাফার করছে। তো তারপরও আমরা সকলেই দাদা এবং দাদার পরিবারের জন্য দোয়া করব এবং আঙ্কেলের জন্য অনেক, অনেক বেশি প্রার্থনা করব। তিনি যেন ওপারে ভালো থাকেন। আর বলার অনেক কিছুই ছিল কিন্তু আসলে ঠিকভাবে উপস্থাপন করতে পারছি না। যাই হোক কমিউনিটির ২ টা কথা বলব। গতকাল লেভেল ৩ এর ক্লাস নেওয়া হয়েছিল। আলোক ভাই ছিলেন, উনি ভেরিফাইড মেম্বার। তারপরেও উনার ক্লাসের বিষয়টা ছিল, কিন্তু তিনি লেট করেছেন। তো এই বিষয়টা একটু নিয়ে কথা বলতে চাই যে আপনাদেরকে যখন কোনো অ্যাডমিন কিংবা মডারেটর কোনো ক্লাসে পাঠাবেন, তখন কিন্তু সেটা একদিন আগেই অ্যানাউন্সমেন্টে জানায় দেওয়া হয় যে আপনার ক্লাস রয়েছে, আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে যদি আপনাদের আসতে সমস্যা হয় বা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যান, সেটা কিন্তু আপনি চাইলে আমাদেরকে একটু লিখে জানাতে পারেন যে ভাই আমার একটু সমস্যা আছে। কিন্তু আপনাকে অ্যানাউন্সমেন্টে বারবার দেওয়া হয়, লেভেল ৩ এ দেওয়া হয়, কিন্তু আপনারা ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হন না। এটা আসলেই আমাদের জন্য একটু দুঃখজনক বিষয়। এমতো অবস্থায়ও আমরা কমিউনিটির সকল কার্যক্রম পরিচালনা করছি। তো আপনারাও একটু এই বিষয়ে গুরুত্ব দেবেন বলে মনে করছি। আর লেভেল ৩ এ যারা গতকাল ক্লাস করেছেন, তাদের ভাইবা পরীক্ষা আগামী সপ্তাহেই নেওয়া হবে। আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে লেভেল ৩ এ আমাকে মেনশন দিতে পারেন। আর লেভেল ৩ পাশকৃত ৩ জন ইউজার রয়েছেন। তারা মোটামুটি সকলেই ইনঅ্যাক্টিভ রয়েছেন। তবে চেষ্টা করবেন যে আপনাদের পোস্টে যেসব কমেন্ট করে আসি এবং যেসব ভুল ভ্রান্তিগুলো ধরায় দেওয়ার চেষ্টা করি, সেগুলো একটু ওভারকাম করার চেষ্টা করবেন। আর কমেন্ট মনিটরিং নিয়ে যদি কিছু বলতে চাই, এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন, তাদের অ্যাক্টিভিটিস যে খুব বেশি একটা ভালো ছিল তা কিন্তু নয়। মোটামুটি অ্যাক্টিভিটিস ছিল এবং প্রায়ই কিন্তু একই কথা বলা হয়। তো আপনারা রিপোর্টটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবারও বেশ কিছু বানানের সমস্যা ছিল। এছাড়াও দেখা যায় যে কোনো ইউজার একই সাথে এক সিরিয়ালে ধরেন একটা আইডিতে ঢুকে গত ৭ দিনের পোস্টে কমেন্ট করে যাচ্ছে এবং সেই টাইম ডিউরেশন যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে ৫-৭ মিনিটের মধ্যেই সে ৭-৮ টা পোস্টের মধ্যে কমেন্ট করে দিছে। তো আমরা এটা তো অন্ততপক্ষে বুঝতে পারি যে না ৫ মিনিটের মধ্যে ৭ টা পোস্ট পড়ে কমেন্ট করাটা সম্ভব নয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে? আপনারা পোস্ট করে কোয়ালিটিফুল কমেন্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ সিয়াম ভাই আপনাকে। রূপক ভাই যেহেতু বাহিরে আছে, তারপরেও হচ্ছে তার বার্তা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এই মুহূর্তে লেভেল 4 এ ৫ জন মেম্বার আছেন। তাদের ভেতরে ২ জন ছুটিতে আছেন আর ৩ জন মোটামুটি অ্যাক্টিভ আছেন। যদিও তাদের অ্যাক্টিভিটিস আগের থেকে কমেছে। যারা ছুটি নিয়েছেন তারা একটা জিনিস মনে রাখবেন, ছুটি থেকে ফিরে অবশ্যই টিকিট কেটে আমাকে জানাবেন। আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই, আমার আন্ডারে যারা ছিলেন তারা মোটামুটি ভালোই কমেন্ট করেছেন। তবে কিছু মেম্বার আছেন যারা জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট একেবারেই কম করেছেন। সেজন্য তাদেরকে মার্কস কম দেওয়া হয়েছে। আশা করি এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে। এটি ছিল রূপক ভাইয়ের মতামত এর পক্ষ থেকে। এবার যাবো আমাদের সকলের প্রিয় ইমপ্রেস ভাইয়ের কাছে। হ্যাঁ হীরা।
প্রবোধ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। কিন্তু হ্যাঁ, দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, বাবু একটু নম- নমস্কার সবাইকে। আসলে কমিউনিটিতে বিষয়টা শোনার পর থেকেই কমিউনিটি যে চঞ্চলতাটা, এটা যেন কমতে গিয়ে, কারণ দাদারা এতটা প্রাণচঞ্চল মানুষ, ওনারা কমিউনিটিটাকে সারাক্ষণ কিন্তু একটা দারুণ পজিটিভিটির সাথে রাখেন। সেখানে যখন যেটু হঠাৎ করে যেতে এরকম একটা ঘটনা হল, এটা সত্যি আকস্মিকতা এবং মানে অবাক অবাক হয়েছি যে সত্যি ভাবা যায় না বিষয়টা, যে এরকম দাদার মনের পরিস্থিতি বা দাদার বাড়ির সকলের মনের পরিস্থিতি কোন জায়গায় আছে, সেটা কিছুটা হয়তো অনুধাবন করা যাচ্ছে। কিন্তু বাবা তো বাবাই হন। সেই মানে কতটা অনেকটাই জানি, মানে আশা মানে ঈশ্বর শক্তি দিক দাদাদেরকে পার করার, বিশ্বের আত্মা শান্তি পাক, এটাই কাম্য না। কমিউনিটির কথা আমি যদি ঠিকই বলি, কি আমরা যেটা বললেন সেই বিষয়টা কমিউনিটি, সেই সাথে যারা নতুন মেম্বারদেরকে রেফার করছেন, তারা একটু দয়া করে তাদের নিয়মাবলীগুলো একটু বুঝিয়ে দেবেন যে ক্লাসে থাকতে হবে, লেভেল 1 লেভেল 2 অ্যাটেন্ড করতে হবে, তাহলেই তারা পরবর্তী ধাপে যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে নতুন যারা আসছেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা। আর ইনঅ্যাক্টিভ, টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে এই সপ্তাহে কাউকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়নি, কারোরই অ্যাক্টিভিটি যেভাবে ছিল না। সবাই কোনো না কোনো দিকে থাকতে ছিল সবারই। আর লেভেল 1 যারা ক্লাস করেছে তাদেরকে পরীক্ষার প্রশ্নপত্র তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, এটাই তো পুরোটা। আর ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আচ্ছা, আজকে আমরা কিন্তু প্রমোশনাল কথাগুলো খুব একটা বেশি বলবো না, কেননা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের কন্টেস্টের রেজাল্ট আছে, আর তারপরে হচ্ছে আজকে কুইজ পর্বটাও থাকবে না। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আবার শেষে এন্টারটেইনমেন্ট পার্ট আছে। আচ্ছা, যাই হোক, কাজের কথায় আসি। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম তার কথাটাই লিখে জানাবেন। আসসালামু আলাইকুম। প্রথমে দাদা ও দাদার পরিবারের জন্য অনেক অনেক দোয়া, যেন যেন কষ্টটা কিছুটা লাঘব হয়। আমি জানি এ কষ্ট কখনো কমার নয়, কিন্তু তারপরেও আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করতে হবে, কারণ এটিই জীবন, জন্ম নিলেই মৃত্যু বরণ করতে হবে। যাই হোক, এ সপ্তাহে সুবিধাবঞ্চিত ইউজার খুঁজতে গিয়ে অ্যাক্টিভ লিস্টের ইউজারদের অ্যাক্টিভিটিস দেখে একেবারেই হতাশ। কিছু ইউজার ছাড়া সকলের অবস্থা খুবই খারাপ, খুবই অনিয়মিত। কারো কারো আবার কোনো পোস্ট নেই বললেই চলে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের অবস্থা বেশি খারাপ। তাদের সাপোর্ট দেওয়ার কোনো জায়গা নেই। আর কমেন্ট মনিটরিং এর ব্যাপারে তেমন কিছু বলার নেই। ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সকলের সবকিছুই ঠিক রয়েছে। এটাই ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে কথাটা বলবো সেটা হচ্ছে এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের যে দ্বিতীয় পর্বের যে কথাগুলো থাকে সেগুলোর হচ্ছে অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আর এই সপ্তাহের হচ্ছে বেস্ট ব্লগার অফ দ্য উইক, টুইটার অফ দ্য উইক, এটা আমি ঘোষণা করার চেষ্টা করছি এই মুহূর্তে। আচ্ছা, বেস্ট ব্লগার মনিরা 999, টি এ সানিয়া,
এবং মহিন আহমেদ হয়েছেন বেস্ট ব্লগার। আর ফাউন্ডার চয়েস হয়েছেন মারিয়া47। আর টুইটার অফ দ্য উইক হয়েছেন মহিন আহমেদ। কংগ্রাচুলেশন। আমি মনিটরিং এর দায়িত্বে যারা আছে তাদেরকে বলবো যে হচ্ছে বিষয়টা পিন করে দেওয়ার জন্য, সরি, অ্যানাউন্সমেন্টে দেওয়ার জন্য। আচ্ছা, এবার যাব হচ্ছে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করার ক্ষেত্রে। মূলত আপনারা সকলেই জানেন যে আমাদের গত সপ্তাহ থেকে হচ্ছে, গত সপ্তাহে একটা কন্টেস্ট চলছিল, শেয়ার করো ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য। তো যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন এবং সবার জন্য শুভকামনা। তারপরেও বিচার কার্য অনুযায়ী যে ফলাফল এসেছে সেটা আমি প্রকাশ করার। জি দিদি ভাই, বলেছি দিদি ভাই। আচ্ছা, আমি আবারও বলার চেষ্টা করছি। আচ্ছা, দিদি ভাই অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছে। অভিনন্দন মনিরা ম্যাডাম, টি.এস. সোনিয়া ম্যাডাম, মহিন আহমেদ। ফাউন্ডার চয়েস হচ্ছে মারিয়া47 এবং টুইটার অফ দ্য উইক হচ্ছে মহিন আহমেদ। কংগ্রাচুলেশন অনস এগেন। আচ্ছা, তো কাজের কথায় আসি, সেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যে সেগমেন্টটা থাকে অ্যানাউন্সমেন্ট, সেখানে চলে এসেছি সোজা। তো প্রথমত সপ্তম স্থান অধিকারকারী যে পাবে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মহিন আহমেদ। হ্যালো মহিন আহমেদ, ওয়ালাইকুম ভাই। কেমন লাগছে ভাই প্রাইজ পেয়ে? এই তো ভাইয়া ভীষণ ভালো লাগছে, যদিও মানে পুরোপুরি সবটা শুনতে পাইনি, আর বাইরে আছি, এখানে নয় একটু বেশি আর কি, এখন রিক্সাতে আর কি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ জি ভাই, শুনতে পেয়েছি। আপনার কি কিছু বলার আছে আর? এই তো ভাই, আমাকে এবার নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মহিন ভাই। এবার ষষ্ঠ স্থান অধিকারকারী যে পাবে 10 স্টিম, সে হচ্ছে বৃষ্টিওয়ান। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এই তো, কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা তো ভালো নেই, কারণ দাদার বাবার এই কথাটা শোনার পর থেকে এমনিতেই মন খারাপ। যাই কে- হোক, খুব ভালো লাগলো আসলে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি, এটাই বড় কথা আর কি। ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি পাচ্ছেন 10 স্টিম। এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ইসরাত মিম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো ভাইয়া, কথা শোনা কেমন যাচ্ছে? আছেন? এই তো বেশ পরিষ্কার। কেমন আছেন? এই তো ভালো মোটামুটি, তবে হ্যাং আউটে জয়েন করার পর মনটা আসলে অনেক খারাপ হয়ে গেল।
যাই হোক, নিয়ম সবকিছু আমাদের মেনে নিতে হবে। আর কন্টেস্টে প্রাইজ পেয়ে সত্যি খুব ভালো লাগলো। এবারের কন্টেস্টের টপিক আসলে ইউনিক ছিল অনেক। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে 12 স্টিম, ও সরি, এটা তো বললাম। এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শাপলা দত্ত। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। নমস্কার ভাইয়া। কি খবর শাপলা হ্যালো। দিদি, কেমন আছেন বহুদিন পরে? ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু মানে আমাদের বাংলা ব্লগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এই জন্য একটু কেমন যেন ভারাক্রান্ত মন। দাদার কেমন? কথা শুনতে পাচ্ছি না। খুব ভালো লাগছে, এই দিনটির অপেক্ষায় ছিলাম। আসলে ভালো লাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, খুব ভালো লাগে, এই জন্যই করি। তো ধন্যবাদ সবাইকে ভাইয়া। বৃষ্টি হচ্ছে প্রচুর। ঠিক আছে, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। এবার তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এনে রকি 71। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। জি ভাই, কেমন আছেন? এই তো রকি ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভাই, এত ভালো নাই আসলে, মন মানসিকতা অনেক বেশি খারাপ, এই আর কি। ওভারঅল সব বিষয় নিয়ে কমিউনিটিতেও শোকের ছায়া, এই আর কি। তারপর নিজের নামটা শুনে ভালো লাগছে ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকেও। এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বিডি ওমেন। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো সব মিলিয়ে আছি আর কি, খুব একটা ভালো না আর কি, আগের থেকে রিদমটা কেটে গেছে আর কি। ঠিক বলেছেন, প্রতি হ্যাং আউটে আমরা সবাই কত আনন্দ করি। আজকে এই হ্যাং আউটে সবাই মন খারাপ নিয়ে বসে আছে। আসলে নিজের কাছেও বেশ খারাপ লাগলো, কিন্তু তাও বলবো দাদার পরিবার যেন এই শোক কাটিয়ে খুব দ্রুত আমাদের সাথে হাসি খুশি ভাবে ফিরে আসুক। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম অনেকটাই লেটে, কিন্তু বিজয় হতে পেরেছি, তাতে কিন্তু বেশ ভালো লাগলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর দাদাকেও অনেক ধন্যবাদ। এবার প্রথম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিম, 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টিএসনি আপু। ওপেন ইউর মাইক অ্যান্ড কংগ্রাচুলেশন। টিএসনি ম্যাডাম, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? এমনিতে ভালো আছি ভাইয়া, তবে দাদাদের পরিবারের কথা চিন্তা করেই অনেক মন খারাপ হচ্ছে। আসলে বাবা হচ্ছে একটা পরিবারের জন্য অনেক মূল্যবান সম্পদ। যার বাবা নেই আমি মনে করি সেই বুঝতে পারে। তো আমি বলবো যে দাদারা যাতে এই শোকটা কাটিয়ে উঠতে পারে, এটাই হচ্ছে কামনা। প্রতিযোগিতায় সবসময় অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে। এবারেও বেশ ভালোভাবেই অংশগ্রহণ করার চেষ্টা করেছি নিজের যতটুকু সম্ভব। প্রথম স্থান দেখে খুবই ভালো লাগলো। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এবারে থাকছে বিশেষ পুরস্কার 15 স্টিম। আর বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় মনিরা ম্যাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো, কেমন আছেন?
হ্যাঁ জি ভাইয়া, ভালো আছি। তবে দাদার পরিবারের সুখের ছায়া নেমে এসেছে, এটার জন্য সত্যি মন খারাপ। আর দাদার পরিবারের পাশাপাশি আমার বাংলা ব্লগ পরিবারেও সুখের ছায়া নেমে এসেছে। সবসময় প্রার্থনা করি সবাই যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আর প্রতিযোগিতায় আমাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। ধন্যবাদ আপু, আপনাকেও অনেক সুন্দর করে নিজের কথা বলার জন্য। আর আমরাও আশা করি যে এখানকার এনভায়রনমেন্ট খুব দ্রুত ঠিক হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আহ, যেটা বলবো যে বিগত সপ্তাহে রবিবারে আড্ডা হয়নি, তবে এই সপ্তাহ থেকে কিন্তু আবারও সব কন্টিনিউ হবে। তো আপনারা চেষ্টা করবেন যে আমাদের সব রকম অ্যাক্টিভিটিজ এর সঙ্গে আবারও পুনরায় ভালোভাবে স্বতঃস্ফূর্ত থাকার জন্য, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। আর এরই মাঝ দিয়ে মোটামুটি শেষ হয়ে গেল পুরস্কার বিতরণ যে পর্বটা থাকে সেটা। আর এবার আমি অ্যানাউন্স করার চেষ্টা করছি সুপার অ্যাক্টিভ লিস্ট, যার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের উইনপ্লেস দাদার, এক্সিকিউটিভ অ্যাডমিন। তো টায়ার ওয়ানে আছেন মহিন আহমেদ, শাপলা দত্ত, জনি প্রিন্স, বৃষ্টি ওয়ান, তানজিমা, বিজয় ওয়ান, সাইমা আক্তার, স্বপন 700, টি.এস. অনিয়া, শামসুন নাহার, পলাশ 123, ফাতেমা 001, মনিরা 999, শিমুল আক্তার, মাকসুদা কাউসার, মাহফুজুর নীলা। অভিনন্দন আপনাদেরকে, আপনারা আছেন টায়ার ওয়ানে। টায়ার টু তে আছেন সেলিনা 75, ইমন 42, তুহিন 002, সুমন 09, বিডি ওমেন, রাহমানুদ্দিশা, রায়ান 111, হীরামণি, তানিয়া 69, টি তাহের, ওয়াহিদা সুমা, মোহাম্মদ 786, অঙ্কন, আশিক 333, জাহিদুল ইসলাম 01, মাহফুজুর 888, ইশরাত মিম, এন এ রকি 71, জামাল 7। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার টু তে। টায়ার থ্রি তে আছেন তহিদা, ইমরান হাসান, মুস্তাফিজুর 001, মারিয়া 47, তানহা 001, রাহিমা খাতুন, লিমন 88, রিয়াদ X2, পারুল 19, সেলিনা সাথী অন, কাজী রায়হান, রঙিন, গ্রিন 015, নাজমুল 01। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার থ্রি তে। আর এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের যে দ্বিতীয় পর্বের অ্যানাউন্সমেন্ট সেগমেন্ট ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা আর কথা না বাড়িয়ে, আজকে অবশ্য গানের জন্য কাউকে নেওয়া হয়নি, পুরোটাই হচ্ছে কবিতার জন্য, কবিতার মানুষদেরকে নেওয়া হয়েছে। তাদের কণ্ঠ থেকেই কিছু কবিতা শুনবো। আর এজন্য প্রথমেই ডাকছি কোথায় থেকে যেন একটু নয়েজ আসছে। নিলাম সামন্ত, এই সময়টা আপনার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? বেশ পরিষ্কার। কেমন আছেন? নিজের তরফ থেকে তো মোটামুটি ভালোই আছি, সেরকম বিশেষ কোনো সমস্যা নেই। তবে পরিবারে তো একটা শোকের ছায়া নেমেই এসেছে, সবাই যেমন বললেন। সেই হিসেবে একটা খারাপ লাগা তো থাকেই। ডিসকর্ডে বা আমার বাংলা ব্লগের মানে স্টিমিট অ্যাকাউন্টে গেলেও বুঝতে পারি যে সবকিছু একটা থমথমে হয়ে গেছে, এবং এটাই খুব স্বাভাবিক। বাড়ির ছাতা যখন চলে যায়, বাড়ির গাছ যখন থাকে না, এই জিনিসটা হবে, এটাই খুব স্বাভাবিক, এতে অস্বাভাবিকের কিছু নেই। তো দাদার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমি চাইবো এই শোক তো ভোলার নয়, তাছাড়া এই কষ্টও লাঘব হয় না কোনো কিছুতে। তাও এই কষ্টকে জীবনের সঙ্গী করে নিয়ে দৈনন্দিন যে চলার পথ, সেখানে সবকিছু স্বাভাবিক হোক ওনাদের, এটাই চাইবো। তো
আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি, যদিও আমি আবৃত্তিকার নই, তাও চেষ্টা করব। কবিতার নাম স্মরণ। যখন রব না আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেতা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আন মনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে। হিসাব কোথাও তার কিছু নেই, ওদের এনেছে ডেকে আদি সমীরণে। ইতিহাস লিপিহারা যেই কাল, আমারে সে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলাইয়াছিনু কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নামহারা ক্ষণিকের জাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে, স্বাক্ষর হয়ে দাবি করি নাই, যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে, মিলায়েছে তা তাম ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথবে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখা নেই। খেলা করে চলে খেলিবার সাথী, গিয়েছিল দায়হীন সেখানেই। দিন নাই চাই নাই রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পরে, ভাষাহারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণ করিবার, রাখিয়া যে চায় নাই ঋণভার। সে আমারে কে চিনেছ মর্তকায়ায়, কখনো সরিতে যদি হয় মন। ডেকো না সভা, এসো ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। নমস্কার, ধন্যবাদ সবাইকে। দারুণ, দারুণ। আমরা কিন্তু নীলাম সামন্তর দারুণ একটা কবিতা আবৃত্তি শুনে ফেললাম। আর আবারও কবিতার জন্য ডাকছে আমাদের সকলের প্রিয় কৌশিক চক্রবর্তী। কৌশিক দা, এই সময়টা আপনার। হ্যালো কৌশিক দা, এই সময়টা আপনার। কৌশিক দা হ্যালো, যদি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দাদা, বেশ পরিষ্কার। হ্যাঁ, হ্যালো, প্রথমে শ্রদ্ধা এবং হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা। প্রথমেই আমি শ্রদ্ধেয় দাদার বাবার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি, কারণ তিনি তো আর ইহ জগতে নেই আমাদের মধ্যে, এবং সেটা নিয়ে আমরা সকলে শোকস্তব্ধ অবস্থায় এখন বিরাজ করছি। যে যার জায়গা থেকে নিজেদের মতো করে ফুলটুকু তুলে দিচ্ছি তার চরণে। এই অবস্থাতে ভারাক্রান্ত মন, কারণ যতই হোক কিছুদিন এলেও এখানে সবাই খুব আপনজন হয়ে গেছে।
বিশেষ করে সবাই এত নিজের মতো করে সকলে বেঁধে বেঁধে থাকি, ফলে ভারাক্রান্ত মন হবে, এটাই স্বাভাবিক। মানুষ তো মানুষের জন্যই, সামাজিক জীব, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও থাকে। সেই জায়গা থেকেই একটা খারাপ লাগা তৈরি হয়েছে। তাই শ্রদ্ধেয় দাদার বাবার প্রতি আবার প্রণাম এবং আমার অন্তরের পুষ্পটুকু নিবেদন করে আমি আজকে কবিতা শুরু করছি। আমার আজকে কবিতা বাছাইয়ের সময় বেশ দ্বন্দ্ব হচ্ছিল, কারণ এমন কবিতা পড়তে চেয়েছি যে কবিতাটা সঠিকভাবে একটা শ্রদ্ধার্ঘ এবং মৃত্যু আসলে কি, মৃত্যু নিয়ে, বিশেষ করে আমি মৃত্যু নিয়ে বহু লেখা লিখেছি। কবি মানুষ তো, কবি মনন মৃত্যুকে খুব হাতড়ে বেড়ায়। আমরা কোথায় যাই, কেন যাই, এ মৃত্যু আসলে কি, মৃত্যুই কি আশ্রয়, নাকি মৃত্যুই সব শেষ, মৃত্যু দিয়ে আমরা কি আবার নতুন জন্মের দিকে অগ্রসর হই? এই প্রশ্নগুলো সবসময় তাড়িয়ে বেড়ায়। ইতিমধ্যে বিভিন্ন বই পড়েছি মৃত্যু নিয়ে, কবিতা পড়েছি, তো সেখান থেকে একটি কবিতা বাছাই করেছি। নিজের স্বরচিত কবিতা পড়বো না, কারণ অগ্রজ কবিকে দিয়ে সম্মান জানাতে চাই। সেই মহামানব, তিনিও ছিলেন জীবনানন্দ দাশ। তার জন্ম বর্তমান বাংলাদেশে হয়েছিল এবং তার কর্মকাণ্ড ছিল কলকাতার বুকে। এমনকি তিনি কলেজ স্ট্রিটে যে মেসটায় থাকতেন, আমি সেই মেসের ভেতরে ঢুকেও সেই ঘর দেখে এসেছি। তিনি আমার খুব প্রিয় কবি, অগ্রজ। আজকের মানুষ নয়, প্রায় 100 বছর আগে তিনি লেখালেখি করতেন। 1930-35 সালে, প্রায় 90 বছর হয়ে গেছে। মানুষটি মারা গেছিলেন ট্রামের ধাক্কায়। কলকাতার ট্রাম তাকে পিষ্ট করে দিয়েছিল। হসপিটালে শেষ দিনগুলো খুব কষ্টে কেটেছিল। তো তিনি মৃত্যুর কথা বলেছিলেন। এবং আর একটা কথা বলে আমি কবিতাটা শুরু করব। জীবনানন্দ দাশ জীবনের কবি, জীবনানন্দ দাশ মননের কবি। জীবনানন্দ দাশ যখন লিখে গেছিলেন তখন আমরা তাকে সম্মান দিইনি, বাংলা তাকে সম্মান দেয়নি। জীবনানন্দ দাশ কবি হয়েছিলেন মৃত্যুর পরে। তার ট্রাঙ্ক থেকে এত অপ্রকাশিত কবিতা বেরিয়েছিল, যা দিয়ে একটা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ছাপা হয়ে গেছিল, শুধু অপ্রকাশিত কবিতা দিয়ে। কারণ তিনি নীরবে থাকতেই ভালোবাসতেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকার খাতায় তৎকালীন কলকাতায় রবীন্দ্রনাথের যে ঘরানা, যে ঘরানায় বাঙালি একটা সময় ডুবে গেছিল, তার বাইরে লেখালেখি করাকে প্রশ্রয় দিয়েছিলেন। অথচ রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন এই সাহস কজন পায়? রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন, জীবনানন্দ দাশ তার বিরোধিতা করছেন। এটাই জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বাঙালির সত্তা, বাঙালির প্রাণ। আমি তার একটি কবিতা পছন্দ করেছি। একটু আগে নীলম রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেছে, সেটি একটি অন্য আঙ্গিকের কবিতা। আর আমি জীবনানন্দ করছি ভিন্ন আঙ্গিক। তৎকালীন দুই বিরোধী কবি বলা যায়, কারণ জীবনানন্দ দাশকে আমরা রবীন্দ্র বিরোধী বলে একটা সময় প্রচুর ভাবে পেয়েছি। সেটা বিভিন্ন পত্র পত্রিকায় হোক, শনিবারের চিঠি পত্রিকায় হোক, বা কল্লোল পত্রিকায় হোক। আমি যে কবিতাটা বেছেছি তার নাম মানুষের মৃত্যু হলে। আমি চেষ্টা করছি আবৃত্তি করার আপনাদের সকলের সামনে, ভালো লাগলে আমার ভালো লাগবে। আর কবিতাটা সম্পূর্ণভাবে আমি নিবেদন করছি আমাদের প্রিয় দাদার শ্রদ্ধেয় বাবার শ্রীচরণে। মানুষের মৃত্যু হলে, কবি জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই ভিড়ের জন্মেছিল তারাও মরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়েছে। তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা, অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রীজ্ঞানের। চলেছে চলেছে, একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল। একদিন ধূসর পাতায় যেই জ্ঞান থাকে তাকে, একদিন নগরীর ঘুরনো সিঁড়ির পথ বেয়ে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন অম্বাপালিকে চেয়েছিল প্রণয়ে নিবিড় হয়ে উঠে। চেয়েছিল, পেয়েছিল শ্রীমতীকে কম্প্র প্রাসাদে। সেই সিঁড়ি ঘুরে প্রায় নীলিমার গায়ে গিয়ে লাগে। সিঁড়ি উদ্ভাসিত করে রোদ,
সিঁড়ি ধরে ওপরে ওঠার পথে আরেক রকম বাতাস ও আলোকের আসা যাওয়া স্থির করে কি অসাধারণ প্রেমের প্রণব। তবু এই শেষ অনিমেষ পথে দেখেছে সে কোনো এক মহীয়সী আর তার শিশু, দুজনেই মৃত, অথবা কেউ কি নেই, ওইখানে কেউ নেই। মৃত্যু আজ নারী নর্দমার কাছে, অনন্তহীন শিশু ফুটপাতে, আর সেই শিশুদের জনিতার কিউ ক্লীবতায়। সকল রৌদ্রের মতো ব্যক্ত আশা যদি গোলক ধাঁধায় ঘুরে আবার প্রথম স্থানে ফিরে আসে, শ্রীজ্ঞান তবে তাই কি চেয়েছিল? সূর্য যদি কেবলই দিনের জন্ম দিয়ে যায়, রাত্রি যদি শুধু নক্ষত্রের, মানুষ কেবলই যদি সমাজের জন্ম দেয়, সমাজ অস্পষ্ট বিপ্লবের, বিপ্লব নির্মম আবেশের, তাহলে শ্রীজ্ঞান কিছু চেয়েছিল? নগরীর সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে, অথচ নগরী মৃত। সে সিঁড়ির আশ্চর্য নির্জন, দিগন্তের এক মহীয়সী, আর তার শিশু, তবু কেউ নেই। ঝের ভারতীয় কাল পৃথিবীর আয়ু শেষ করে জীবনের বঙ্গাব্দ পর্বের প্রান্তে থেকে পুনরুজ্জাপনের মতো আরেকবার এই 1350 সাল থেকে শুরু করে ঢের দিন আমারও হৃদয় এই সব কথা ভেবে সৃষ্টির উৎস ও উচ্ছ্বারিত মানুষকে তবু ধন্যবাদ দিয়ে যায়। কেননা সৃষ্টির নিহিত ছলনায় ছেলে ভুলবার মতো কিছু নয়। মানুষও ঘুমের আগে কথা ভেবে সব সমাধান করে নিতে চায়। কথা ভেবে হৃদয়ে শুকায় জেনে কাজ করে। সময় এখনো সাদা জলের বদলে বনো ভাইয়ের নিয়ত বিপন্ন রক্ত রোজ মানুষকে দিয়ে যায়। ফসলের পরিবর্তে মানুষের শরীরে মানুষ গোলা বাড়ি উঁচু করে রেখে নিয়তির অন্ধকারে অমানব। তবুও গ্লানির মতো মানুষের মনের ভিতরে এই সব জেগে থাকে বলে শতকের আয়ু আধো আয়ু আজ ফুরিয়ে গেলেও এই শতাব্দীকে তারা কঠিন নিষ্পৃহভাবে আলোচনা করে, আশায় উজ্জ্বল রাখে। না হলে এছাড়া কোথাও অন্য কোনো প্রীতি নেই। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে আরো ভালো, আরো স্থির দিক নির্ণয়ের মতো চেতনার পরিমাপে নিয়ন্ত্রিত কাজ কত দূর অগ্রসর হয়ে গেল জেনে নিতে আসে। এটাই জীবনানন্দ দাশ। আমি আর কিছু বলবো না। দাদার বাবাকে দারুণ সশ্রদ্ধ প্রণাম। দারুণ দারুণ কৌশিকদা, দারুণ। তো আমরা কিন্তু কৌশিকদার একদম দারুণ আবৃত্তি শুনলাম। এবার ডাকছে আমাদের সকলের প্রিয় সেলিনা সাথী আপুকে। আমাকে শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। শোকের ছায়ায় ঢাকা আজকের এই দিন। বাবা, তোমার অনন্ত যাত্রার সংবাদ আমাদের হৃদয়ে গভীর শোকের রেশ টেনে এনেছে এবং বারবার মনে পড়ছে মৃত্যুই একমাত্র সত্য। অশ্রু ভেজা চোখে তোমাকে শেষ বিদায় জানাই। শান্তিতে থেকো প্রিয় বাবা। তোমাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করবার চেষ্টা করছি। কবিতার শিরোনাম মৃত্যুই একমাত্র সত্য। আর এই শিরোনামটি নিয়েছি সেদিন ডিসকর্ডে দাদার লেখা থেকে। আর কবিতাটি আমি উৎসর্গ করেছি আমাদের শ্রদ্ধেয় আরএমি দাদাকে। মৃত্যুই একমাত্র সত্য, যা এই জীবনের সমস্ত আয়োজনের পরিসমাপ্তি। আমাদের অস্তিত্বের সূক্ষ্মতায় মৃত্যুর ছায়া প্রতিনিয়ত জড়িয়ে থাকে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দনে। জীবনের প্রতিটি কণায় মৃত্যুর আহ্বান লুকিয়ে থাকে। জীবনের সঞ্চালিত হয় এক অনন্ত গতিতে, আর আমরা সেই গতির অমোঘ চক্রে বন্দী।
আমরা স্বপ্ন দেখি, সংগ্রাম করি, ভালোবাসি, ঘৃণা করি। এই সব কিছুর শেষ একদিন থেমে যেতে হয় সময়ের হাত ধরে। জীবন এগিয়ে যায়, আর মৃত্যুই হলো সেই সময়ের শেষ সীমা। প্রকৃতির নির্দিষ্ট নিয়মে পৃথিবীর প্রতিটি সৃষ্টি শুরু হয় এক সূক্ষ্ম কণা থেকে, আর সেই কণার গন্তব্য একদিন ধুলোয় মিলিয়ে যায়। আর পাতা ঝরে যায় গাছ থেকে, ফুল মলিন হয়ে যায়, প্রবাহমান নদীও শুকিয়ে যায়। এসবই মৃত্যুর নির্ভরতা। তবুও আমরা বেঁচে থাকি, সময়ের প্রবাহে নিজেদেরকে একান্তভাবে খুঁজে ফিরি। মৃত্যুর নীরব আহ্বানে কেমন যেন এক গভীর সুর, যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যু আমাদের শেখায় জীবনের মূল্য, জানিয়ে দেয় প্রতিটি মুহূর্তের গুরুত্ব। মৃত্যুই একমাত্র সত্য, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের অপার মাধুর্য। মৃত্যু আমাদের জীবন্ত প্রাণের নীরব শিক্ষক, যা আমাদের নিয়ে যায় জীবনের গভীরতায়, আমাদের শেখায় জীবনকে ভালোবাসতে, সম্মান করতে, আর এই সত্যটি জানিয়ে দেয় যে আমাদের অস্তিত্বে মৃত্যু শুধু একটি অনিবার্য ঘটনা নয়, বরং জীবনের একটি অপরিহার্য অংশ। ধন্যবাদ। ধন্যবাদ সাথী ম্যাম আপনাকে। এবার যাব আমাদের সকলের প্রিয় সাইমা আক্তার আপুর কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আপু, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছে। আসলে মনটাও তেমন ভালো নেই দাদা ও দাদার পরিবারের জন্য। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দাদা এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আমার স্বরচিত কবিতা মা, আমার মা। মা জানো, আজ বুকের ভেতরটা কেন জানি ব্যথা হচ্ছে। কি কারণে ব্যথা ঠিক বুঝতে পারছি না সেই কথা। আমি কইব কথা কার শনে, যাকে বলবো সেই হাসবে ক্ষণে ক্ষণে। এখন আর আগের মতো নেই নেই সম্পর্কগুলো। আপন মানুষ হয়ে যায় পর, আর কষ্টগুলো এক যাযাবর। যখন ইচ্ছা তখন তাড়া করে, মনটাও ভেঙে মরে। আমার যে আর নেই কেউ, তোমাকে ছাড়া কইব কার শনে আমার আপন মনের আপন কথাগুলো। আমি আজ কষ্টে কষ্টে একাকার, ব্যথাগুলো বলার নেই কোনো অধিকার। আজ তুমি আছো বলে কিছু কথা বলি তোমার সঙ্গে। ওমা, তুমি ওপারে চলে গেলে আমি বড্ড একা হব। হৃদয় আমার ভেঙে যাবে তোমার কথা মনে হলে। তাই তো প্রার্থনা করি খোদা যেন আমার পরে তোমাকে নেয় ওপারে। তোমাকে হারানোর ব্যথা সইতে পারবো না আমি। আমার আজ বড়ই হতাশা, নতুন করে দেখার নেই কোনো আশা। জীবন যুদ্ধ সংগ্রামে বারবার খাচ্ছি বাধা। ওমা, তোমার দুটি হাতের দোয়ায় আনবে আমার সফলতা। তুমি দেখে নিও, আমি একদিন হব বড় তোমার প্রার্থনার জন্য। সৃষ্টিকর্তা মায়ের দোয়া ফিরিয়ে দেয় না হয়তো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আর এবার যাব আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার।
দারুণ। তো আমরা কিন্তু আমাদের হাফিজুল্লাহ ভাইয়ের দারুণ কবিতা আবৃত্তি শুনলাম। সব মিলিয়ে বলতে গেলে মোটামুটি যদি বলতেই হয়, যদিও আজকের হ্যাংআউটটা অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা, তারপরেও আমরা যথাসাধ্য মতো চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার। আশা করি আমরা ধীরে ধীরে সব কাটিয়ে উঠবো। আর যে কথাটা বলবো যে সবাই কাজে মনোনিবেশ করুন। একটা জিনিস খেয়াল করে দেখেন, মানে জাস্ট একটা সিম্পল লজিক, যে যেদিন দাদার বাবা মারা যায় উনি কিন্তু সে রাতেও কিন্তু আমাদের সবার ভোটগুলো কিন্তু নিশ্চিত করেছেন। তো অবশ্যই তার এখানকার প্রতি ভালোবাসা আছে। তবে আমি মনে করি তার একটু মানে কামব্যাক করতে একটু সময় লাগবে, এটা আমরা যেমনটা বুঝতেছি। তবে সেই সময়টা যেন খুব দ্রুত হয় এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আর দেখা হবে আবারও। আর আজকে খুব একটা বেশি দীর্ঘায়িত করব না, আপনারা চাইলে আনঅফিসিয়ালি চাইলে থাকলে থাকতে পারেন। জি দাদা, সবার আবৃত্তি অনেক ভালো ছিল এবং বেশ ভালো করেছে সবাই। আমি মনে করি দাদা এইভাবেই আপনি প্রাণবন্ত হন, খুব দ্রুত আমাদের মাঝে একদম আবারও পূর্বের মতো ফিরে আসেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং পুরো ফ্যামিলিকে নিয়ে এই ট্রমাটা কাটিয়ে ওঠেন, এটাই চাওয়া। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।